বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই সুস্থ রয়েছো। আমরা আজকে যাব একমাত্রিক সমস্যা অধ্যায়ের ৪র্থ লেকচারে। এখানে আমরা আজকে আলোচনা করব আবারও স্থৈতিক সোপান। স্থৈতিক সোপান কি আমরা গতদিন আলোচনা করেছি। গতদিনের যে ধারণাটি তার সাথে আজকের ধারণার পার্থক্য হচ্ছে যে আজকে যে কণাটি আপতিত হবে এই কণাটির শক্তি বিভব উচ্চতার চেয়ে বেশি। আমরা গতদিন যেভাবে বলেছি স্থিতিক সোপান আমরা কাকে বলি, যে আমরা সিঁড়ির যে ধাপগুলো উঠি, যে এটি দেখতে একটা সিঁড়ির মতো দেখা যাচ্ছে, এই অঞ্চলে বিভব শূন্য, আর এই অঞ্চলে বিভবের মান ভি ইকুয়াল টু ভি নট। অর্থাৎ এই জায়গাতে হঠাৎ করে বিভবের পরিবর্তন হয়েছে। কোনো অঞ্চলে যদি হঠাৎ করে বিভবের পরিবর্তন ঘটে, তাহলে আমরা সেই অঞ্চলটাকে বা সেই সমস্যাটাকে আমরা স্থৈতিক সোপান বা বিভব ধাপ হিসাবে অভিহিত করতে পারি। আমরা দুটো অঞ্চলে ভাগ করেছি। প্রথম অঞ্চল, এখানে বিভবের পরিমাণ শূন্য। এটি দ্বিতীয় অঞ্চল, এখানে বিভবের পরিমাণ ভি নট। আর আজকে আমাদের আলোচনার যে মৌলিক বৈশিষ্ট্য সেটি হলো যে কণাগুলো এপাশ থেকে আসবে, আমরা ধরে নেব কণাগুলো বাম পাশ থেকে আসছে। কণা তথা কণার সাথে জড়িত ডি ব্রগলি তরঙ্গগুলো, এগুলো বাম পাশ থেকে আসছে। এই কণার শক্তি, এই বিভব ধাপ যেটি, তার যে উচ্চতা, এই উচ্চতার চেয়ে কণার শক্তিটা আজকে বেশি। গতদিন ছিল আমাদের কণার শক্তি ছিল বিভব ধাপের উচ্চতার চেয়ে কম। গতদিন আমাদের এই যে ই রেখাটি, ছবিতে আমরা যে ই রেখাটি দেখাচ্ছি, গতদিন আমরা ই রেখাটি দেখিয়েছিলাম এই জায়গাতে, এরকম কোন একটি জায়গাতে। অর্থাৎ কণার শক্তি ছিল বিভব ধাপের উচ্চতার চেয়ে কম। কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, যদি কণার শক্তি বিভব ধাপের চেয়ে উচ্চতার চেয়ে বেশি হয় তাহলে কি ঘটবে। গতদিন আমরা দেখেছি যে চিরায়ত ধারণা অনুসারে যে কণাগুলো আসবে তাদের শক্তি যেহেতু বিভব ধাপের উচ্চতার চেয়ে কম, ফলে চিরায়ত ধারণা অনুসারে সবগুলো কণা প্রতিফলিত হওয়ার কথা ছিল। এই পাশে যাওয়ার সম্ভাবনা চিরায়ত ধারণা অনুসারে এই ব্যারিয়ার ভেদ করে যাওয়ার সম্ভাবনা ছিল না চিরায়ত ধারণা অনুসারে। সেখানে আমরা কোয়ান্টাম বলবিজ্ঞান অ্যাপ্লাই করলাম। কোয়ান্টাম বলবিজ্ঞান অ্যাপ্লাই করেও আমরা দেখলাম যে কণাগুলো আপতিত হবে তার সবগুলোই প্রতিফলিত হবে, অথচ এপাশে কণা পাওয়ার সম্ভাবনা কিন্তু শূন্য নয়। চিরায়ত ধারণা অনুসারে এই অঞ্চলে কণা পাওয়ার সম্ভাবনা শূন্য ছিল, কিন্তু কোয়ান্টাম বলবিজ্ঞান অনুসারে এই অঞ্চলে বিভব ধাপের ওই পাশে পার করে সেখানে কণা পাওয়ার সম্ভাবনা শূন্য নয়, তথা তরঙ্গ ফাংশনটা শূন্য ছিল না আমাদের। আমরা ওখানে তরঙ্গ ফাংশন পেয়েছি, তরঙ্গ ফাংশন এক্সিস্ট করে, বিদ্যমান থাকে, ফলে সাইজটা বিদ্যমান থাকে। অর্থাৎ কণা পাওয়ার একটা কম হোক বেশি হোক একটি সসীম সম্ভাবনা থাকে, কোয়ান্টাম বলবিজ্ঞান বলছে। চিরায়ত বলবিজ্ঞান আমাদের বলেছিল যে এপাশে কণা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আজকে আমরা একটু ভিন্ন পরিস্থিতিতে, যে কণার শক্তি যদি বিভবের উচ্চতার চেয়ে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে চিরায়ত বলবিজ্ঞান আমাদের কি বলে আর কোয়ান্টাম বলবিজ্ঞানী বা আমাদের কি বলে সেটি আমরা আজকে দেখতে চাই। চিরায়ত বলবিজ্ঞান অনুসারে আমরা এখানে স্থিতিক প্রতিবন্ধকের সংজ্ঞা দিয়েছি আগের দিনের মতোই।
কোনো সীমিত অঞ্চল বাদে অন্য সর্বত্র কোনো কণার উপর ক্রিয়ারত বলক্ষেত্র যদি শূন্য কিংবা প্রায় শূন্য হয়, যদি শূন্য কিংবা প্রায় শূন্য হয়, অর্থাৎ এই অঞ্চলে আমরা দেখছি যে বিভব শূন্য আর এই অঞ্চলে বিভব রয়েছে আমাদের। সেই জন্য আমরা বলছি যে সীমিত অঞ্চল বাদে অন্য সর্বত্র, অর্থাৎ এই পাশে আমাদের বিভব রয়েছে, এই পাশে আমাদের বিভব শূন্য। সেরকম ঘটনা হলে তাকে আমরা বলি স্থৈতিক প্রতিবন্ধক। চিত্রে এক ধাপ বিশিষ্ট স্থৈতিক প্রতিবন্ধক দেখানো হয়েছে। x=0 বিন্দুতে কণার উপর ক্রিয়ারত বল ক্ষেত্র হচ্ছে v0। একে বিভব প্রতিবন্ধকের উচ্চতা বলে। এই যে x=0 বিন্দুতে হঠাৎ করে বিভবটার পরিবর্তন ঘটেছে। কতটুকু পরিবর্তন ঘটেছে? v0 পরিমাণ। এটিকে আমরা বলছি বিভব প্রতিবন্ধকের উচ্চতা। চিরায়ত তত্ত্ব অনুসারে প্রথম অঞ্চলে বলক্ষেত্র শূন্য বিধায় কণাটি মুক্তভাবে চলাচল করবে, কিন্তু x=0 বিন্দুতে কণার গতি বাধাপ্রাপ্ত। যদি আপতিত কণার স্থৈতিক শক্তি প্রতিবন্ধকের উচ্চতার চেয়ে বেশি হয়, আমাদের আজকের আলোচনা যদি বেশি হয়, তাহলে চিরায়ত তত্ত্ব অনুসারে কোনো প্রতিফলন ঘটবে না বলে প্রত্যাশা করা যায়। যেহেতু কণার শক্তি বেশি, এই পাশ দিয়ে বেরিয়ে চলে যাবে, কোনো প্রতিফলন ঘটবে না। এটি চিরায়ত তত্ত্ব মতে আমরা আশা করতে পারি। কোয়ান্টাম বলবিজ্ঞান আমাদের কি বলে সেটি আমরা দেখতে চলেছি। আমরা কণার সংশ্লিষ্ট যে ডি ব্রগলি তরঙ্গ বা সেখান থেকে আমরা তরঙ্গ প্যাকেট বিবেচনা করছি। কণাগুলোর ভর হলো m। তরঙ্গ প্যাকেট প্রতিবন্ধকে আপতিত হলে এর একটি অংশ প্রতিফলিত এবং বাকি অংশ সঞ্চালিত। প্রতিফলিত অংশ প্রতিফলনের সম্ভাব্যতা আর সঞ্চালিত অংশ সঞ্চালনের সম্ভাব্যতা প্রকাশ করবে। আমরা দুই অঞ্চলে দুটো তরঙ্গ ফাংশন ধরে নিচ্ছি। এক অঞ্চলে তরঙ্গ ফাংশন হচ্ছে ψ1। x আমরা বলছি যে অর্থাৎ একমাত্রিক, যেহেতু একমাত্রিক বিভব ধাপ বিবেচনা করছি তাই এই জন্য x বলছি। যদি আমরা ত্রিমাত্রিক বিভব ধাপ বিবেচনা করতাম তাহলে আমাদের ওখানে লিখতে হতো r। এখানে আমরা বলছি ψ1x এবং ψ2x যথাক্রমে 1 এবং 2 অঞ্চলে গতিশীল কণার তরঙ্গ ফাংশন নির্দেশ করে। 1 এবং 2 অঞ্চলে গতিশীল কণার তরঙ্গ ফাংশন নির্দেশ করে। এখন প্রথম অঞ্চলে আমরা শ্রোডিঙ্গার সমীকরণ লিখব। প্রথম অঞ্চলে আমরা দেখছি v=0। তাহলে শ্রোডিঙ্গারের সময় অনির্ভরশীল সমীকরণ যেটি, সেখানে যদি আমরা v এর মান 0 বসাই তাহলে সমীকরণটির চেহারা আপাতত এরকম আসছে। এখান থেকে আমরা পূর্বের মতো করে একটু সরল করে নেব, আমরা সিম্পলিফিকেশন করে নেব। করে নিলে এই সমীকরণটাকে আমরা এরকম করে লিখতে পারি। আমরা এর আগেও এই জিনিসটাকে কে স্কয়ার ধরে এসেছি, আজকেও আমরা তাই ধরব। তাহলে সমীকরণের চেহারা দাঁড়ালো এরকম। এখানে কে স্কয়ার ইকুয়াল টু এরকম সমীকরণের সমাধান আমরা জেনে এসেছি আগেও। আমরা আজকেও সেই সমাধানগুলোই বসাবো। আমরা এর আগে দ্বিতীয় অঞ্চলের সমীকরণটা দেখে নেই। দ্বিতীয় অঞ্চলে অর্থাৎ 0 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু ইনফিনিটি, এই অঞ্চলে বা দ্বিতীয় অঞ্চলে বিভব শক্তি রয়েছে। এখানে আমরা আজকের হেডিং হলো যে E গ্রেটার দেন V0। এই শর্তটা মানতে যে আমাদের সমীকরণটাকে এরকম করে সাজাতে হচ্ছে। যেহেতু E গ্রেটার দেন V0, ফলে E থেকে আমরা V-টাকে বাদ দিব। আর সেটি করতে যে, সেটি দেখাতে যে আমাদের এখানে ধনাত্মক প্লাস চিহ্ন আসছে। এর আগেও আমরা এটাকে, এই অংশটুকুকে বিটা স্কয়ার ধরে এসেছি, আজকেও আমরা তাই ধরছি। তাহলে বিটা স্কয়ার ইকুয়াল টু আমাদের এত। এখন এই দুটো অঞ্চলের সমাধান আমরা বিবেচনা করি। সমীকরণ পেয়েছি, এখন সমাধান আমরা বিবেচনা করি।
প্রথম অঞ্চলের যে সমীকরণে একটা ঋণাত্মক চিহ্ন ছিল, del 2 psi by del x2 minus k square psi, এই মাইনাস থাকার জন্য এখানে আমাদের সমাধানের সমীকরণে i এসছে, ইমাজিনারি টার্ম এসছে। এই অংশটা নির্দেশ করে, আমরা আগেও বলেছি, এই অংশটা নির্দেশ করে ধনাত্মক x অক্ষ বরাবর একটি অগ্রগামী তরঙ্গ নির্দেশ করে, যার বিস্তার হলো a, আর এই অংশটি ঋণাত্মক x অক্ষ বরাবর অগ্রগামী একটি তরঙ্গ নির্দেশ করে। অর্থাৎ বিভব ধাপের প্রান্ত থেকে যে প্রতিফলিত অংশটা যাবে, একটি অংশ তো আপতিত অংশ, এই আপতিত অংশ নির্দেশ করছে এই পথটি, আর এই পথটি নির্দেশ করছে এখান থেকে যে প্রতিফলন ঘটছে, সেই প্রতিফলিত তরঙ্গটা নির্দেশ করছে এই পথটি। এখন যেহেতু কোয়ান্টাম বলবিজ্ঞান অনুসারে প্রতিফলনের সম্ভাবনা রয়েছে, আমরা আপাতত প্রতিফলনের জন্য সমীকরণের মধ্যে একটি পদ রেখেছি। পরবর্তীতে আমরা দেখতে চাই এই পদটি যদি এক্সিস্ট করে, বিদ্যমান থাকে, এটি যদি শূন্য না হয়, তার মানে এখানে প্রতিফলন ঘটবে, আর যদি শূন্য হয় তাহলে আমরা বলবো এখানে প্রতিফলন ঘটবে না। ফলে প্রথম অঞ্চলে সমাধানের দুটো অংশই থাকছে। প্রথম অংশের বিস্তার হলো a এবং দ্বিতীয় অংশের বিস্তার হলো b। এবার দ্বিতীয় অঞ্চলের যে সমীকরণ, দ্বিতীয় অঞ্চলের সমীকরণে যেহেতু এর সমাধানেও দেখো যে ইমাজিনারি পদ এসছে, আমরা ধরছি c = i beta x plus d e to the power minus i beta x। অর্থাৎ এই দুই অঞ্চলের সমীকরণের সমাধানের চেহারাগুলো একই রকম, মান ভিন্ন স্বাভাবিকভাবে। এখন এই সমীকরণে তাহলে এই সমীকরণের মতো করে এখানে এই অংশটি ধনাত্মক x অক্ষ বরাবর গতিশীল তরঙ্গ নির্দেশ করছে, আর এই অংশটুকু ঋণাত্মক x অক্ষ বরাবর গতিশীল তরঙ্গ নির্দেশ করছে। এখন যেহেতু আমাদের আজকের আলোচনা অনুসারে কণা শুধুমাত্র বাম দিক থেকে আপতিত হচ্ছে, কণা বা তরঙ্গ শুধুমাত্র কণার সাথে জড়িত তরঙ্গ যেহেতু শুধুমাত্র বাম দিক থেকে আপতিত হচ্ছে, তাহলে এই তরঙ্গটি যদি এই দ্বিতীয় অঞ্চলের মধ্যে প্রবেশ করেও তারপরেও এদিকে বাধা পাওয়ার যেহেতু কোনো জায়গা নেই, ফলে দ্বিতীয় অঞ্চলে কোনো প্রতিফলিত তরঙ্গ থাকবে না। দ্বিতীয় অঞ্চলে কোনো প্রতিফলিত তরঙ্গ থাকবে না, বা নেগেটিভ x অক্ষ বরাবর গতিশীল কোনো তরঙ্গ, কোনো পথ থাকবে না। ফলে এই পথটিকে আসলে শূন্য ধরতে হবে। এই পথটি শূন্য ধরতে হলে ডি অবশ্যই শূন্য হতে হবে, তাছাড়া এই পথ শূন্য হওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য আমরা বলছি d = 0। তাহলে দ্বিতীয় অঞ্চলের গ্রহণযোগ্য সমাধানটা কি হলো আমার? শুধুমাত্র প্রথম পদটি থাকবে, দ্বিতীয় পদটি এখানে থাকবে না। আমরা এখন যেহেতু দুই অঞ্চলের সমীকরণ পেয়েছি, তাদের সমাধান পেয়েছি, এই সমাধান দুটোকে বিবেচনা করে আমরা এর প্রতিফলন সম্ভাব্যতা এবং সঞ্চালন সম্ভাব্যতা বিস্তার নির্ণয় করতে চাই। আমরা x = 0 বিন্দুতে সীমানা শর্ত ব্যবহার করব, অর্থাৎ ওখানে প্রথম অঞ্চলের তরঙ্গ ফাংশন এবং দ্বিতীয় অঞ্চলের তরঙ্গ ফাংশন x = 0 বিন্দুতে প্রথম অঞ্চলের তরঙ্গ ফাংশন এবং দ্বিতীয় অঞ্চলের তরঙ্গ ফাংশন পরস্পর সমান হবে। তাহলে সেই শর্তটি প্রথমে আমরা লিখলাম, ψ1 এইটুকু, ψ2 এইটুকু, আমরা শুধুমাত্র ψ1 আর ψ2 মান বসিয়েছি। এখন আমরা শর্তটা প্রয়োগ করিনি। এখন এবারে যদি আমরা শর্ত প্রয়োগ করি তাহলে থাকে আমাদের a + b = c। এই সীমানা শর্তের পরে আমরা যাব অবিচ্ছিন্নতা শর্ত। অবিচ্ছিন্নতা শর্ত আমরা জানি যে বাউন্ডারিতে দুই পাশের অঞ্চলের তরঙ্গ ফাংশনের প্রথম ক্রমের ব্যবকলনটা পরস্পর সমান হবে।
x = 0 বিন্দুতে অবিচ্ছিন্নতার শর্ত অনুসারে এইটি হলো আমাদের অবিচ্ছিন্নতার শর্ত। এটাকে যদি আমরা ব্যবকলন করি, এইটাকে যদি আমরা, এটি তো ψ1, এই যে ψ1, এটাকে যদি ব্যবকলন করি তাহলে আমরা সমীকরণটি পাই এরকম: ik a e to the power ikx minus ik b e to the power minus ikx। আর ψ2 এর মান এটিকে যদি আমরা x এর সাপেক্ষে ব্যবকলন করি তাহলে আমরা পাই এরকম। এখন যদি আমরা এই শর্তগুলো বসাই, এখন এই শর্ত এই সমীকরণে বসালে আমরা পাচ্ছি, আমাদের থাকছে এরকম একটি সমীকরণ। এখানে বাম পাশ থেকে আমরা i কে কমন নিতে পারছি, নিলাম। নিয়ে যদি আমরা a মাইনাস b বের করি তাহলে দুই পাশেই i ক্যান্সেল হয়ে যাবে, বিটা বাই কে সি। তাহলে আমরা এখানে দুটো সমীকরণ পেলাম, একটি হলো a প্লাস b ইকুয়াল টু সি, আর একটি হলো a মাইনাস b ইকুয়াল টু বিটা বাই কে ইন্টু সি। এই দুটো সমীকরণ সমাধান করে আমরা a এবং b এর মান বের করে নিতে পারবো। আমরা সচরাচর এরকম সিম্পল সমীকরণ যেভাবে সমাধান করি তাই করব এখানেও আমরা। করে আমরা প্রাথমিকভাবে a এবং b এর মান বের করে নিতে চাই। a এবং b এর মান বের করার জন্য আমরা প্রথমে 6 এবং 7 যোগ করি। 6 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো, 6 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে যে b এবং b ক্যান্সেল হবে, তাহলে বাম পাশে থাকবে আমাদের টুয়াইস এ, আর ডান পাশ থেকে আমরা c কমন নিলে 1 প্লাস বিটা বাই কে। তাহলে টুয়াইস এ ইকুয়াল টু 1 প্লাস বিটা বাই কে ইন্টু সি। আমরা এই দুটো যোগ করলে 6 এবং 7 যোগ করলে আমরা পাবো টুয়াইস এ ইকুয়াল টু 1 প্লাস বিটা বাই কে ইন্টু সি। এখান থেকে c ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? c ইকুয়াল টু পাচ্ছি 2k বাই কে প্লাস বিটা। এই সমীকরণটি c ধ্রুবক এবং a ধ্রুবকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করছে। ডান অঞ্চলের তরঙ্গ ফাংশনের যে সমীকরণ, সেখানে যে ধ্রুবকটি রয়েছে c, তাহলে c কে আমরা এখন আপতিত তরঙ্গের বিস্তারের মাধ্যমে প্রকাশ করতে পারব। যে সঞ্চালিত তরঙ্গের বিস্তারকে আপতিত তরঙ্গের বিস্তারের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারছি। এবার আমরা 6 থেকে 7 বিয়োগ করব। 6 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে সিম্পলি এ পাশে বাম পাশে থাকবে 2b, ডান পাশে 1 মাইনাস বিটা বাই কে ইন্টু সি। এটাকে সিম্পলিফাই করে আমরা পাচ্ছি এরকম, লসাগু করে নেওয়া হলো। এবার এই সি এর মানটা আমরা এখানে বসাবো, এই সি এর মানটা আমরা এখানে বসাবো। বসালে কি হবে, যে এই বি কে অর্থাৎ প্রতিফলিত তরঙ্গের বিস্তারকে আমরা আপতিত তরঙ্গের বিস্তারের মাধ্যমে প্রকাশ করতে পারব। তাহলে সি এর মান আমরা বসালাম, বসিয়ে আমরা পাচ্ছি এরকম। এখান থেকে যদি আমাদের কে কে ক্যান্সেল হয়ে যায়, আর এই 2 আর এই 2 যদি ক্যান্সেল হয় তাহলে আমাদের সমীকরণে থাকে হচ্ছে b ইকুয়াল টু কে মাইনাস বি ডিভাইডেড বাই কে প্লাস বি ইন্টু এ। এখন বি এবং সি এর মান আমরা পেয়ে গিয়েছি এ এর মাধ্যমে। বি কেও আমরা এ এর মাধ্যমে প্রকাশ করেছি, বি কেও আমরা এ এর মাধ্যমে প্রকাশ করেছি, আবার সি কেও আমরা এ এর মাধ্যমে প্রকাশ করেছি। এই দুটো মান এখন ψ1 এবং ψ2 এর সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা পাবো ψ1 ইকুয়াল টু a e to the power ikx প্লাস, যেহেতু বি রয়েছে বি মানে এইটুকু বসালাম, আবার ψ2 আমরা পাবো এরকম। তাহলে এইটি হচ্ছে আমাদের এক নম্বর অঞ্চলের তরঙ্গ সমীকরণের মৌলিক চেহারা, এটি 2 নম্বর অঞ্চলের তরঙ্গ সমীকরণের মৌলিক চেহারা।
আমরা গতদিনের মতো আজকে আবারও সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব আমরা আলোচনা করব। সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব, সম্ভাবনার প্রবাহ। আমরা প্রবাহ বলতে বুঝি, প্রবাহের ইংরেজি হলো কারেন্ট। এমনিতে চলতরিতে কারেন্ট বলতে আমরা বুঝি যে ইলেকট্রনের প্রবাহ। আর এখানে হচ্ছে সম্ভাবনার প্রবাহ, একটি কণা পাওয়ার সম্ভাবনা কত সেইটির হ্রাস বৃদ্ধি। একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কণা পাওয়ার সম্ভাবনার হ্রাস বৃদ্ধি। আমরা ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য যখন পড়েছিলাম প্রথম বর্ষে ভেক্টর অংশে, ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য অংশে আমরা দেখেছিলাম যে একটি বাক্সের মধ্যে যদি একটা বাক্সকে যদি আমরা একটি তরলের মধ্যে নিমজ্জিত করি, তরল বা প্রবাহীর মধ্যে যদি আমরা নিমজ্জিত করি, তাহলে আমরা দেখেছিলাম যে ডাইভারজেন্স অফ ভি, ওই প্রবাহীর বেগের যদি ডাইভারজেন্স নেওয়া হয়, তাহলে সেটি আসলে আমার বিবেচ্য অংশটির মধ্যে আমরা যে নির্দিষ্ট আয়তনের ঘটনাটি বিবেচনা করছি, সেই আয়তনের মধ্যে ঘনত্বের পরিবর্তনের হার নির্দেশ করছিল বেগের ডাইভারজেন্স। বেগের ডাইভারজেন্স নির্দেশ করছিল ঘনত্বের পরিবর্তনের হার। আচ্ছা, এখানেও কিন্তু সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব আমাদের অর্থে সেই জিনিসটাই নির্দেশ করবে যে ওই নির্দিষ্ট অংশের মধ্যে সম্ভাবনার ঘনত্বের পরিবর্তনের হার। একটা কণা পাওয়ার সম্ভাবনা কি হারে পরিবর্তিত হচ্ছে সেটি আসলে সম্ভাবনা প্রবাহ ঘনত্ব। এখন এক অঞ্চলে যদি সম্ভাবনা কমে যায়, আর এক অঞ্চলে আলটিমেটলি সম্ভাবনা বাড়বে, ফলে নিট সম্ভাবনা কিন্তু ধ্রুব থাকবে। নিট সম্ভাবনা ধ্রুব থাকবে। আমরা গতদিনের মতো আজকেও তিনটা অঞ্চলে বিবেচনা করব। আপতিত, প্রথমে আমরা দেখব হচ্ছে আপতিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। আপতিত অর্থাৎ আপতিত তরঙ্গ অংশটুকু নিয়ে আমরা বিবেচনা করব। তারপরে আমরা ধীরে ধীরে অন্য দুটো হিসাব করব। এখন এইটি হলো আমাদের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের সমীকরণ। তাহলে এইখানে যদি আমরা আপতিত তরঙ্গটি বসাই, আমরা যে আপতিত তরঙ্গ ছিল, বাম অঞ্চলের তরঙ্গের আমাদের দুটো অংশ ছিল। একটা অংশ প্লাস এক্স অক্ষ বরাবর গতিশীল তরঙ্গ নির্দেশ করছিল, আমরা সেটাকে আপতিত তরঙ্গ বলছি, সেটি নিয়ে বিবেচনা করছি এখানে। তাহলে সাই এবং সাই স্টারের পরিবর্তে, সাই এর পরিবর্তে বসাচ্ছি আমরা এ ইনটু দি পাওয়ার আই কে এক্স। সাই স্টারের পরিবর্তে আমরা বসাচ্ছি তাহলে এটির জটিল যুগ্ম। জটিল যুগ্ম নিতে হয় কি করে, যে এর সামনের চিহ্নটা পাল্টে যাবে। আমরা এখানে এখনো নেইনি, এখন শুধুমাত্র আমরা সাই বসিয়ে স্টার রেখেছি, কিন্তু ফলে আমরা এখনো চিহ্ন পাল্টাইনি। এখানেও আমরা শুধুমাত্র সাই এর মানটা মাত্র বসিয়েছি, আমরা কোনো সরলীকরণ করিনি। সরলীকরণ করলে কি হবে, যে এটি থাকলো আমাদের এইচ কাট বাই 2mi থাকলো আমাদের এরকম। এটিকে যদি আমরা এর জটিল যুগ্ম নেই তাহলে এরকম পাবো। এটাকে যদি ব্যবকলন করি তাহলে আমরা এরকম পাবো। অনুরূপভাবে এই অংশটা পাচ্ছি। এটাকে যদি আমরা আরেকটু সরলীকরণ করি তাহলে এরকম পাচ্ছি আমরা। এটাকে ব্যবকলন করা হলো, এই পদটা ঠিক রেখে এটাকে ব্যবকলন করা হলো। ব্যবকলন করলে আমরা এটার পরিবর্তে এটা পেলাম। এখন এখানে এই পদ দুটো, এই পদ এবং এই পদ গুণ হয়ে পরস্পরকে ক্যান্সেল করে দিল। এখানে এই পদ এবং এই পদ গুণ হয়ে ক্যান্সেল করে দিল। তাহলে থাকলো কি আমার আই কে এ স্টার এ প্লাস আই কে এ স্টার। এই দুটো থেকে আমরা পাচ্ছি এটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এইচ কাট কে বাই এম। এটি আসলে কি, এটি আসলে বেগ। কারণ আমরা জানি
পি ইকুয়াল টু এইচ কাটকে, পি হলো ভরবেগ, চিরায়ত ধারণা অনুসারে ভরবেগ হচ্ছে এমভি, একে যদি আমরা এম দিয়ে ভাগ করি তাহলে এম এম ক্যান্সেল হলে আসলে পড়ে থাকলো আমাদের শুধু ভি। তার মানে এইচ কাট কে বাই এম এটি আসলে বেগ নির্দেশ করছে, আপতিত তরঙ্গের বেগ নির্দেশ করছে। আর এই মডুলাস অফ এ স্কয়ার এটি এ স্টার এ, অর্থাৎ আপতিত তরঙ্গের কণা পাওয়ার সম্ভাবনা বা সম্ভাবনা ঘনত্ব, অবস্থান সম্ভাবনা ঘনত্ব নির্দেশ করছে। তাহলে এই জন্য আমরা সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব পাচ্ছি অবস্থান সম্ভাবনা ঘনত্ব গুণন বেগ। আমরা পেলাম এটি। আমরা দেখি এবার প্রতিফলিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব কত সেটি আমরা বিবেচনা করি। এখন প্রতিফলিতের জন্য আমরা এখানে সমীকরণে একটি মাইনাস চিহ্ন ব্যবহার করে থাকি। তাছাড়া বাকি জিনিসগুলো আমাদের একই রকম থাকবে। h কাট বাই 2mi psi স্টার ডেল ডেল এক্স অফ psi মাইনাস psi ডেল ডেল এক্স অফ psi স্টার। শুধুমাত্র প্রতিফলিত অংশের পদটি এখানে বসিয়েছি আমরা, যেহেতু আমরা প্রতিফলিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব নির্ণয় করব সেহেতু প্রতিফলিত অংশের পদটুকু বসাচ্ছি আমরা। সিম্পলিফাই করে আসলাম আমরা। এটিকে ব্যবকলন করলে পাচ্ছি আমরা এইটুকু। এইটাকে কেবলমাত্র আমরা এর জটিল যুগ্মটা নেওয়া হলো এখানে। এই পদটা অ্যাজ ইট ইজ রাখা হলো। এই পদে ব্যবকলন করে আমরা এটি পাচ্ছি, এটাকে ব্যবকলন করে আমরা এইটা পাচ্ছি। এখান থেকে আবারও আমরা আগের মতো সিম্পলিফাই করলে আমাদের শুধু থাকবে এই জিনিসটা। এখান থেকে আমরা পাচ্ছি আবারও দেখো আগের মতো একটি সমীকরণ আমরা পাচ্ছি, তবে এখানে মডুলাস অফ বি স্কয়ার, অর্থাৎ এটি প্রতিফলিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব নির্দেশ করছে। আর এই বি স্কয়ার হলো মডুলাস অফ বি স্কয়ার হলো যে প্রতিফলিত তরঙ্গের মধ্যে কণা পাওয়ার সম্ভাবনা, কণার অবস্থান সম্ভাবনা। এবারে আমরা দেখতে চাই সঞ্চালন সম্ভাব্যতা প্রবাহ, অর্থাৎ কতটুকু সঞ্চালিত হবে বা আদৌ সঞ্চালিত হবে কিনা। চিরায়ত ধারণা অনুসারে কিন্তু সবটুকুই সঞ্চালিত হওয়ার কথা ছিল, কোনটুকুই প্রতিফলিত হওয়ার কথা ছিল না। এই সমীকরণ আমাদের বলে দিচ্ছে যে না, প্রতিফলিত তরঙ্গ এক্সিস্ট করবে, অতএব বিভবের গা থেকে কিছু অংশ প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চালিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব, এটি যেহেতু এক্স অক্ষের দিকে গতিশীল তরঙ্গ, ফলে আবারও আমরা সেই প্রথম ইয়াটাই লিখছি, এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করছি না। আমরা মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে এটাকে ব্যবকলন করা হলো। এইটাকে ব্যবকলন করে আমরা এটা পেলাম। এখানে কিন্তু এখনো ব্যবকলন করিনি আমরা। এইটার থেকে আমরা শুধুমাত্র এখানে কমপ্লেক্স কনজুগেটটা নিয়েছি আমরা। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এটাকে ব্যবকলন করা হলো, ব্যবকলন করে আমরা এটা পাচ্ছি। এরপরে এখন যদি আমরা দেখি তাহলে এইটুকু আর এইটুকু পরস্পরকে ক্যান্সেল করবে, তেমনি আবার এইটুকু এবং এইটুকু পরস্পরকে নিঃস্ক্রিয় করবে। তাহলে আমাদের থেকে যাবে কতটুকু, এইটি। অর্থাৎ আমরা এখানে দেখছি যে সঞ্চালন সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব রয়েছে এখানে, এটিও শূন্য নয়। অর্থাৎ এখান থেকে আমরা যদিও বা শক্তি, আপতিত কণার শক্তি বিভব ধাপের উচ্চতার চেয়ে বেশি, চিরায়ত ধারণা অনুসারে সব কণাই বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে না, প্রতিফলিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বটা শূন্য নয়। আর সঞ্চালিত সম্ভাবনা এটি তো চিরায়ত তত্ত্ব অনুসারেও পার হয়ে যাওয়ারই কথা, বিভব ধাপটাকে পার হয়ে চলে যাওয়ার কথা, আমরা সেটি ধরতে পারছি। এখানেও আমরা সেই ধারণাই পাচ্ছি। প্রতিফলন সহগ
প্রতিফলন সহগ আমরা কাকে বলছি? যে প্রতিফলিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব এবং আপতিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের অনুপাত। প্রতিফলন সহগ গতদিনের মতোই আজকেও আমরা ডিফাইন করছি। প্রতিফলিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব এবং আপতিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের অনুপাতকে আমরা বলছি প্রতিফলন সহগ। গাণিতিকভাবে আমরা লিখছি R equal to JR by JI, reflected divided by incident। কারণ এদের মানগুলো যদি আমরা বসাই, JR এবং JI যা পেয়ে আসছি আমরা, JR আমরা পেয়ে এসেছিলাম h cut k by m b square, আর JI আমরা পেয়েছিলাম h cut k by m a square। এখান থেকে আমরা দেখছি যে এই অংশটুকু ক্যান্সেল করা যায়, এই অংশটুকু ক্যান্সেল করা যায়, তাহলে R equal to b square by modulus of b by a square। এখন b এবং a এর মান যদি আমরা বসাই, তাহলে এটি b by a করলে আমরা এটি পাচ্ছি। এইটাকে যদি আমরা এখন ভাঙি, এই মডুলাস অফ সামথিং স্কয়ার মানে হচ্ছে তার কমপ্লেক্স কনজুগেট এবং সেটা নিজে, এই দুটোর গুণফলের সমান। যখনই আমরা মডুলাস বলছি, মডুলাস অফ স্কয়ার তার মানে সাই স্টার সাই, সাই মডুলাস অফ স্কয়ার মানে হচ্ছে সাই স্টার সাই। এখানেও বি বাই এ এর মডুলাসের স্কয়ার, তার মানে বি বাই এ ইন্টু স্টার বি বাই এ, অর্থাৎ একবার তার কমপ্লেক্স কনজুগেট নিতে হবে আর একবার তার নিজেকে নিতে হবে। এখন এইটি যেহেতু আমরা দেখছি যে এখানে কোনো আই জাতীয় রাশি নেই, ইমাজিনারি কোনো রাশি যেহেতু এই পদের মধ্যে নেই, ফলে এর কমপ্লেক্স কনজুগেট নিলে আসলে কোনো পরিবর্তন হবে না, এটি এরকমই থাকবে। তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি আমরা। তাহলে এটি কি নির্দেশ করছে? এটি হলো প্রতিফলন সহগ। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণ আমাদেরকে বলে দিচ্ছে যে এই যে ভাজকটা বড়, যেহেতু এখানে প্লাস রয়েছে আর ভাজ্য ছোট, তার মানে ডান পক্ষটা অবশ্যই লেস দেন 1, ডান পক্ষ অবশ্যই লেস দেন 1। তার মানে প্রতিফলন সম্ভাব্যতা হচ্ছে 1 এর চেয়ে কম, অর্থাৎ যতটুকু আসবে তার সবটুকু প্রতিফলিত হবে না। অন্তত কোয়ান্টাম বলবিজ্ঞান অনুসারে সবটুকু প্রতিফলিত হওয়া সম্ভব নয়, বা সম্ভাবনা 100% নয়। 100% হলে আমরা বলতাম যে সবটুকুই প্রতিফলিত হবে। তাহলে এটি পেলাম হলো আমরা প্রতিফলন সহগ। আমরা এরপরে দেখতে চাই সঞ্চালন সহগ, কতটুকু অংশ ওর ওপাশে চলে যাবে। সঞ্চালন সহগের সংজ্ঞা আমরা বলে এসেছি গতদিনের মতোই, যে সঞ্চালিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব এবং আপতিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব, এই দুটোর অনুপাতকে আমরা বলছি প্রতিফলন সহগ। গতদিনের মতোই আমরা সমীকরণটিও লিখছি T equal to JT by JI, transmitted probability current density divided by incident probability current density। কারণ এই মানগুলো যদি আমরা বসাই তাহলে পাচ্ছি এরকম। এই মানগুলো কিন্তু আমরা আগে বের করে এসেছি। এটি ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকছে আমাদের শুধু এইটুকু, T equal to modulus of C by A whole square। এখন C by A সেটি আমরা হিসাব করলে এরকম দেখাতে পারি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানেও যেহেতু আমাদের কোনো ইমাজিনারি টার্ম নেই, ডান পক্ষের মধ্যে কোনো ইমাজিনারি টার্ম নেই, ফলে এর যদি জটিল যুগ্ম নেই তাহলেও একই থাকবে, অর্থাৎ আমরা সরাসরি এটাকে ভেঙে এরকম করে লিখতে পারি। তাহলে R plus T equal to 1। এখন যদি আমরা এই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এবং ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট এটি যদি আমরা বিবেচনা করি, তাহলে এই দুটোর সমষ্টি আমরা পাবো হচ্ছে R plus T equal to 1। আমরা R কি পেয়ে আসলাম দেখে একটু, R এর সমীকরণ পেয়েছি আমরা এরকম। এটির সাথে যদি আমরা এই
এটি যোগ করি 4k বিটা ডিভাইডেড বাই k প্লাস b হোল স্কয়ার, এটি যদি আমরা যোগ করি তাহলে শেষ পর্যন্ত আসবে হচ্ছে এই দুটো যোগফল 1। সব ক্ষেত্রেই আসলে যেহেতু কণা সংখ্যার নিত্যতার সূত্র মেনে চলবে বা তরঙ্গ তার তরঙ্গ ফাংশনের নিত্যতার সূত্র মেনে চলবে, তাহলে যে অংশ প্রতিফলিত হবে আর যে অংশ, মোট কথা প্রতিফলিত এবং সঞ্চালিত মিলে আপতিতর সমান হবে, আপতিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের সমান হবে। এই আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে বিভবের সীমানায় আপতিত বিমের সঞ্চালিত হওয়ার সম্ভাব্যতার সাথে সাথে প্রতিফলিত হওয়ারও সসীম সম্ভাব্যতা থাকে। কোয়ান্টাম বলবিজ্ঞান বলছে যে হ্যাঁ, ওপাশে পার হয়ে যেমন যাবে, সঞ্চালিত হওয়ার সম্ভাব্যতার সাথে সাথে প্রতিফলিত হওয়ারও সসীম সম্ভাব্যতা থাকছে। চিরায়ত বিবেচনায় শুধুই মাত্র সঞ্চালিত হওয়ার, চিরায়ত বিবেচনায় প্রতিফলিত হওয়ার ধারণা আমরা পাই না। যেহেতু শক্তিটা বেশি, আপতিত কণার শক্তি বেশি, বিভব প্রতিবন্ধকের উচ্চতা যেহেতু কম, তাহলে পুরো কণাটাই পার হয়ে চলে যাবে, সবগুলো কণাই পার হয়ে চলে যাবে, কোনোটাই প্রতিফলিত হবে না। কিন্তু কোয়ান্টাম বলবিজ্ঞান বলছে যে না, সঞ্চালিত হবে, এটি সত্যি, ঠিক আছে, এই সম্ভাবনার সাথে সাথে প্রতিফলিত হওয়ার সম্ভাবনাও, প্রতিফলিত হওয়ারও সসীম সম্ভাব্যতা থাকবে। আরো একটা সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে পারি, যথাযথ হিসাব করে দেখানো যায় যে বাম অঞ্চলে বাম থেকে ডান দিকে নিট সম্ভাব্যতা ঘনত্ব ডান অঞ্চলের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের সমান। এইটি কিভাবে? এখানে আমরা বলছি বাম অঞ্চলে বাম থেকে ডান দিকে নিট সম্ভাব্যতা ঘনত্ব, সম্ভাবনা ঘনত্ব ডান অঞ্চলের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের সমান। আসলে এখানে বলা হচ্ছে যে এই যে আমরা আমাদের বিভব ধাপটি, আজকের বিবেচ্য যে বিভব ধাপ, এটি এই অঞ্চলে কিন্তু আমাদের দুটো তরঙ্গ রয়েছে। এই অঞ্চলে একটি রয়েছে আমাদের আপতিত তরঙ্গ, এটি যাচ্ছে এইদিকে, আর একটি রয়েছে আমাদের প্রতিফলিত তরঙ্গ, এটি যাচ্ছে এইদিকে। এই তরঙ্গের যে সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব আর এই তরঙ্গের যে সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব, এই দুটোর বিয়োগফল, কারণ এটি চলছে এইদিকে আর এটি চলছে এইদিকে, তাহলে নিট প্রবাহ ঘনত্ব বের করতে গেলে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। এই দুটোর বিয়োগ ফলটাই হচ্ছে এই যে ডান পাশের অংশে যে ইয়েটা রয়েছে, আমাদের ডান পাশের অংশে যে তরঙ্গটি রয়েছে, অর্থাৎ সঞ্চালিত অংশ যেটা, সেই সঞ্চালিত অংশের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের সমান। অর্থাৎ এখানে তরঙ্গ ফাংশনের মধ্যে দুটো অংশ রয়েছে, রেসপেক্টিভ অংশগুলোর আপতিত এবং প্রতিফলিত অংশের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের বিয়োগফলটা হবে এই এই অঞ্চলে সঞ্চালিত প্রবাহ ঘনত্বের সঞ্চালিত প্রবাহ সঞ্চালিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের সমান, এই দুটোর বিয়োগফল। আমরা যদি গাণিতিকভাবে এই দুটো বিয়োগ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা গতদিন আলোচনা করেছি বিভব ধাপের সামনে যে কণাগুলো আসবে তাদের শক্তি বিভব ধাপের উচ্চতার চেয়ে কম, আর আজকে আলোচনা করলাম আমরা আপতিত কণাগুলোর শক্তি বিভব ধাপের উচ্চতার চেয়ে বেশি। তাহলে দুই ক্ষেত্রে আমরা দেখলাম যে চিরায়ত ধারণা আর কোয়ান্টাম ধারণা পুরোপুরি মিলছে না। হ্যাঁ, কিছু অংশ মিলছে কিন্তু পুরোপুরি মিলছে না। তার মানে কোয়ান্টাম বলবিজ্ঞান সবসময় কিছু না কিছু সম্ভাবনার কথা এখানে রেখে দিচ্ছে। চিরায়ত বলবিজ্ঞান যেখানে স্ট্রিক্টলি বলছে যে না, গতদিন যেহেতু কণার শক্তি কম ছিল, অতএব কণা কখনোই ওই পাশে যেতে পারবে না, এটি চিরায়ত তত্ত্ব বলছিল। কোয়ান্টাম বলবিজ্ঞান কিন্তু বলেছে যে না, ওই পাশে কণা পাওয়ার একটা সসীম সম্ভাবনা রয়েছে। তেমনি আজকে যেহেতু কণার শক্তি বিভব উচ্চতার চেয়ে বেশি, ফলে চিরায়ত বলবিজ্ঞান বলছে যে না,
সবগুলো কণাই ওপাশে পার হয়ে যাবে, কোনো প্রতিফলন ঘটবে না, কোনো কণাই প্রতিফলিত হবে না। কিন্তু কোয়ান্টাম বলবিজ্ঞান বলছে যে না, ওপাশে পার হবে এটি যেমন সত্য, সঞ্চালিত হবে এটি যেমন সত্য, তার সাথে সাথে প্রতিফলিত হওয়ার একটি সসীম সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই লেকচারটি প্রস্তুত করতে এই বইগুলোর সহায়তা নেওয়া হয়েছে। ভালো থাকবে সবাই, সামনে নিশ্চয়ই আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।